অনলাইনে স্যারকে বলি, স্যার আমাদের জেলাতে আপনার দাওয়াত, আমাদের জেলাতে 10টা মিনিট সময় দিবেন। তো সেই শিক্ষককে, সেই মেন্টরকে আমরা যখন সামনে পাই তখন আমরা মন খুলে তার সাথে কথা বলতে চাই। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের দিনে কিন্তু আমাদের স্যারের সাথে একটা প্রশ্নোত্তর পর্ব রয়েছে। স্যার আমাদেরকে অনেক প্রশ্নের জবাব দিবেন। তার আগে আমি স্যারকে বিনীতভাবে ডেকে নিতে চাই মঞ্চে। আজকে আপনাদের ছাত্রদেরকে আরো বেশি করে অনুপ্রাণিত করার জন্য এই ফাউন্ডেশনটি যেভাবে এগিয়ে চলেছে, স্যারের যে দূরদর্শিতা সেটাকে আমরা সেলুট জানাই এবং ইনশাআল্লাহ উই আর কমিটেড যে আমরা এটাকে ধারণ করব, মানব এবং প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় স্যার। অনেক ধন্যবাদ সবাইকে। বৃষ্টি সবার জন্যই পড়ে, ভিজে কেউ কেউ। খুবই প্রাসঙ্গিক আজকে এই কথাটা। বাইরে বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে পুরো বাংলাদেশ এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনাদের সবার জন্য একটা জোরে হাত তালি। আমি অনেকদিন পরে আজকে, যেহেতু নানান কারণে আমরা অনেকদিন কোনো প্রোগ্রাম করতে পারি নাই, আজকে আমার কাছে মনে হচ্ছে আমি আমার দ্বিতীয় পরিবারের কাছে ফেরত এসেছি। এবং আমি আরেকটা ব্যাপারে খুবই হ্যাপি যে আমার সেকেন্ড লাইনার তৈরি হয়ে গেছে। আজকে যারা এই আয়োজন করেছে ঢাকা থেকে দূরে গাজীপুরে, তারা প্রথমবারের মতো কনভেনরের দায়িত্ব পালন করে আয়োজনটা করেছে, তাদের জন্য একটা জোরে হাত। এবং শুধু তারা নয়, এখানে কো কনভেনর, সারা দেশের আমাদের জেলা প্রতিনিধি সবাই এখানে দায়িত্ব পালন করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও শেষ পর্যায়ে এসে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমরা কিছু জুনিয়র লিডারদেরকে এখানে দাওয়াত করতে চাই, যারা এসে দেখবে এবং শিখবে। সেই জন্য আমরা কিছু উপজেলা প্রতিনিধি, কিছু কমিউনিটি ভলান্টিয়ার, কিছু ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া এখানে আগে থেকেই আমাদের এখানে ছিল কোর এবং আমাদের জেলা প্রতিনিধি। তো বৃষ্টি সবার জন্যই পড়ে, ভিজে কেউ কেউ। জীবনে সফল, সুখী এবং এগিয়ে যাওয়ার জন্য, ভালো থাকার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নেই। স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে। সবসময় জিততে হবে, এই অ্যাটিটিউড আপনাকে অস্থির করে তুলবে এবং আপনাকে সর্বনাশের দিকে ঠেলে দেবে। কখনো কখনো হাঁটতে হয়, কখনো কখনো থামতে হয়, তারপর আবার শুরু করতে হয়। মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। আপনার জন্ম শুধুমাত্র একটি কাজ করার জন্য হয় না। আপনার ভেতরে এমন কিছু সম্ভাবনা আছে যে আপনি চাইলে আরো অনেক বেশি কাজ করতে পারেন, 2-3টা প্রতিষ্ঠান চালাতে পারেন, সেই যোগ্যতা আপনার আছে। সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। সুন্দর করে কথা বলাটা শেখেন, দেখবেন জীবনে কোথাও ঠেকবেন না। জীবনে সফল হতে হলে বাবা মার দোয়া নিতে হবে, এইটা কেউ ভুল করেন না। কোন একটা সমস্যা থেকে উদ্ভব হতে পারে এমন একটা সমাধান যেটা হয়তো আপনার বিজনেস মডেল হতে পারে। সেইভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে এবং কোন একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা। কোন একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা। গুড হ্যাবিটস, আমরা যেগুলোকে বলি ভালো অভ্যাস, গুড হ্যাবিটস তৈরি করা অনেক কঠিন।
গুড হ্যাবিটস তৈরি করা অনেক কঠিন, কিন্তু ছেড়ে দেওয়া খুব সহজ। আর ব্যাড হ্যাবিটস তৈরি করা খুব সহজ, ছেড়ে দেওয়া খুব কঠিন। দেখেন কি অসাধারণ। গুড হ্যাবিট তৈরি করা কঠিন, কিন্তু ছেড়ে দেওয়া সহজ। ব্যাড হ্যাবিটস তৈরি করা সহজ, কিন্তু ছেড়ে দেওয়া কঠিন। সো এটা মাথায় রাখতে হবে, আমরা যেন কোনো ব্যাড হ্যাবিটে না পড়ে যাই, খারাপ মানুষদের সাথে না মিশি, পজিটিভ মানুষদের সঙ্গে মিশি। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনাকে 10 জন উদ্যোক্তার সাথে মিশতে হবে, 11 নম্বর উদ্যোক্তাটা আপনি হবেন। আপনি যদি ভালো মানুষ হতে চান, পজিটিভ মানুষ হতে চান, আপনি 10 জন, 20 জন, 50 জন ভালো মানুষের সাথে মিশবেন, এই রুম গ্যাদারিং এ আসবেন, আপনি 51 নম্বর ভালো মানুষ হবেন, পজিটিভ মানুষ হবেন। কিন্তু আপনি যদি নেগেটিভ মানুষ হন, আপনার সঙ্গে কেউ মিশতে চাইবে না, আপনার সঙ্গে কেউ কথা বলতে চাইবে না, কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আপনি একা হয়ে যাবেন, আপনার কোনো নেটওয়ার্ক তৈরি হবে। এই ফাউন্ডেশনের সবচেয়ে বড় বিউটি হচ্ছে নেটওয়ার্ক। সেই দিন আমি একটা ইউটিভি লাইভে একটা গল্প, আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে আপনাদের গল্প আমি শেয়ার করি। আমাকে জামালপুরের, এখানে আছে নিশ্চয়ই উপস্থিত সুবর্ণা আপা, জামালপুরের একটা মেয়ে আমাকে বলল সৌদি আরবে গিয়ে তার পণ্য প্রদর্শনী করেছে। কল্পনা করেন ব্যাপারটা একবার, জাস্ট চোখ বন্ধ করে একবার কল্পনা করেন। জামালপুরের একটা মেয়ে জামালপুরে বসে সৌদি আরবে পণ্য প্রদর্শনী করে 2 ঘন্টায় 1,82,000 টাকা সেল করছে। এইটা আপনি কোথায় পাবেন? তাহলে আপনি যদি শুধু আপনার জেলা নিয়ে বসে থাকেন, এরকম 64 জেলার, আমি আজকে আপনারা এখানে আসবেন, আমি বলেছিলাম যে অন্তত 100 জনের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করবেন, কে কি করে, বুকে জড়াই করবেন, তার নাম জানবেন, ঠিকানা জানবেন, তার সবকিছু জানবেন। দেখবেন সে হয়তো একদিন আপনার বিজনেস পার্টনার হবে, আপনার ক্রেতা হবে। ইভেন নট অনলি দ্যাট, আপনি ঠাকুরগা যাবেন, দেখবেন বাস স্ট্যান্ডে 2 জন দাঁড়ায় আছে, কোথায় পাবেন? আমি কালকে অনেকগুলো ছবি দেখছিলাম এবং আমি I was so amazed, এবং আমি এত আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম যে আমাদের মেয়েরা ঢাকায় এসে আমাদের অন্য মেয়েদের বাসায় থাকছে, কোথায় পাবেন? সো এখানে অনেক নারী উপস্থিত হয়েছে, আমি তাদের জন্য একটা হাততালি। আমি সবসময় আপনাদের জেলাগুলোতে বা প্রবাসে আমাদের বাংলাদেশের অক্সিজেন প্রবাসীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে। তারা, আমরা এখানে গরমের কথা বলছি, আজকে এখানে কারেন্ট নাই আনফরচুনেটলি, বাট বাইরে বৃষ্টি হচ্ছে, একটু গরম, হিউমিডিটি বেশি, কিন্তু চিন্তা করেন তারা 48 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে, তাহলে তারা কত কষ্টে আছে, আমাদের দেশে অক্সিজেন পাঠাচ্ছে তারা, তাই না? সেই জন্য আমি তাদেরকে অক্সিজেন বলি, তাদেরকে আমি অনেক ভালোবাসি, তাদের জন্য আমরা অনেক কাজ করছি এবং করে যাব ইনশাআল্লাহ। আমি সবসময় বলি, জীবনে যা কিছুই আপনি করেন না কেন, WHY, ওয়াই, এই ওয়াইটা আগে ঠিক করবেন। আপনি এই ফাউন্ডেশনে কেন সময় দেন, এইটা আপনি ঠিক করবেন। আপনি এই ফাউন্ডেশন থেকে যদি কিছু নিতে না পারেন, 2টো জিনিস হইতে পারে। একটা হলো আপনার হয়তো সময় নষ্ট করছেন, আসলে কিছু শেখার আগ্রহ নাই। আরেকটা হলো আপনি অনেক কিছু এখান থেকে নিয়ে যাচ্ছেন। আমাদের এই ফাউন্ডেশনে আমরা গত একটা ব্যাচে 90 দিন করে প্রশিক্ষণ দিয়ে গত 7 বছর 5 মাসে 29টা ব্যাচ শেষ করে 30 নাম্বার ব্যাচ আমরা এখন কিন্তু পরিচালনা করছি। কথা বলার জড়তা কাটানো, লিডারশিপ, উদ্যোক্তা হওয়া, বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা, যেমন প্রেজেন্টেশন স্কিলস,
communication skills, emotional intelligence, basic accounting, basic ICT, sales marketing, digital marketing, positivity, আপনাকে সাহসী করে তোলা, নেটওয়ার্কিং, এত কিছু আমরা এখানে দিচ্ছি। আপনি যদি কিছুই এখান থেকে নিতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, আপনার সময় নষ্ট। সো হোয়াইটা স্বার্থপরের মতো, হোয়াইটা আপনি জেনে নেবেন যে কেন আমি এখানে আসছি এবং আমার পাওনা এখান থেকে আমাকে বুঝে নিতে হবে। আজকে এখানে আমি বাংলাদেশের সকল লিডারদেরকে আমি পাচ্ছি। লিডার হয়ে কেউ জন্মায় না। রিপোর্ট বাই লিডারশিপ নিয়ে কথা বলবেন, আমিও আপনাদেরকে শেখাই। লিডার নিয়ে কেউ জন্মায় না, লিডার তৈরি হয় চর্চার মধ্য দিয়ে, প্রশিক্ষণের মধ্য দিয়ে, অ্যাটিটিউডের মধ্য দিয়ে। রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে কেউ ছবি তোলে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু একজন লিডার ঠিকই তাকে কোলে নিয়ে রিক্সা করে বা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। ও হচ্ছে লিডার। লিডার পথ দেখায়, লিডার পথ দেখায়। লিডার কোনো কমপ্লেইন করতে পারে না, লিডার সমস্যার সমাধান করে। লিডারকে স্যাক্রিফাইস করতে পারে। আমি কি পাইলাম এই চিন্তা করে কেউ কখনো লিডার হইতে পারে না। আমি কি দিলাম এই চিন্তা করে লিডার হওয়া যায়। আপনি দিতে থাকেন, আল্লাহর তরফ থেকে অটোমেটিক আসবে, আপনি কল্পনা করতে পারবেন। সেই জন্য আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি যে আমি গিভার। আমি এখানে আপনাদেরকে দিতে এসেছি, আপনাদের আমার জন্য কিছু করার দরকার নাই। আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস পাই, সেটা হচ্ছে ভালোবাসা। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যদি কেউ আমাকে ভালো নাও বাসেন, আমি এই কাজটা করে যাব, কারণ এই কাজটা করে আমি আনন্দ পাই। এই কাজটা করে গত 7.5 বছরে আমি অনেক উদাহরণ তৈরি করেছি, একটা দুইটা নয়, হাজার হাজার। যেসব মেয়ের বাচ্চার দুধ কেনা বন্ধ হয়ে গেছিল, স্কুলে পড়া বন্ধ হয়ে গেছিল, সেই সব মেয়ের বাচ্চা এখন স্কুলে যায়। আমাদের ফাউন্ডেশনের উদ্যোক্তারা মাসে এখন কোটি টাকা সেল করে, বেকার ছিল, কিছুই করতে পারে। আমি তো রেজাল্ট পাচ্ছি। আমার ফাউন্ডেশনের ছেলেরা মেয়েরা এরকম প্রোগ্রামে আসবে, প্রত্যেকে নিজস্ব গাড়ি করে। সেই স্বপ্ন আমি আপনাদেরকে নিয়ে দেখি। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস শেখাবো, যেটা আমার জীবন থেকে নেয়া। এইটা আমার মনে হয় একজন উদ্যোক্তা বা চাকরি করেন আপনি, যেই হন না কেন, খুবই জরুরি। সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমরা অনেকেই টাকা পয়সা রোজগার করি, কম করি, বেশি করি, কিন্তু আমরা ম্যানেজমেন্টটা জানি না। ম্যানেজমেন্ট না জানার কারণে আমাদের লাইফে যে ঘটনাটা ঘটে, আমরা ভয়ানক অর্থনৈতিক সংকটে পড়ি। এই অর্থনৈতিক সংকটে না পড়ার জন্য কিছু টেকনিক আমি আজকে আপনাদেরকে শেখাবো। আমি অনেককে দেখেছি যে শুধুমাত্র কিছু নিয়ম ফলো না করার কারণে, কিছু এথিক্স ফলো না করার কারণে টাকা পয়সা রোজগার করেও অর্থনৈতিক সংকটে ভোগে। তার লিকুইডিটি নাই, ক্যাশ নাই। এক নাম্বার, এখন কেউ কেউ আমাকে প্রশ্ন করতে পারেন এক নাম্বার বলার আগে যে স্যার আমার তো রোজগারই নেই, সঞ্চয় করবো কি, মানি ম্যানেজমেন্ট করবো কি? আপনি কি সারা মাসে কোনো না কোনো খরচ তো করেন, যেটাই করেন আপনার অভাব আছে, সংকট আছে, সেখান থেকেও আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারলে আপনি স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারবেন। নাইলে বাংলাদেশে এত লেভেলের লোকজন, নিম্নবিত্ত, দরিদ্র, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এত শ্রেণী কিভাবে তৈরি হলো? তারা কিভাবে সুখে আছে? তারা কিভাবে ঘুমায়? আমাকে বলেন, যদি এইটা না জানতো, না পারতো। এখন যেটা করতে হবে, এক নাম্বার,
সেটা হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয়টা কি? আপনাকে আগে ঠিক করতে হবে যে আমার মাসে খরচ কত। ধরেন আপনি রোজগার কম করেন বা রোজগার নাই আপনার, তাও আপনার মাসে একটা খরচ আছে না? সেই খরচ থেকে 10% টাকা বাধ্যতামূলক সঞ্চয় করতে হবে। একদম আমি খাবো না, দরকার হলে পড়বো না, হেঁটে যাব, মোবাইলে কম কথা বলবো, ইন্টারনেটে কম থাকবো, কিন্তু আমি 10% সঞ্চয় করব। আমার যদি মাসে ইনকাম 10,000 টাকা হয়, আমি মাসে 1,000 টাকা সঞ্চয় করব, সেটা যে কোনো। তারপরে আয়ের চেয়ে ব্যয় কম করা, এটা আমরা অনেকে মানি না। আমি অনেককে দেখেছি মাসের 15 তারিখ গেলে বলে তার হয় বেতন শেষ, বা তার যে ইনকাম উদ্যোক্তা হিসাবে সেই টাকা তার নাই। আয়ের চেয়ে ব্যয় কম করতে হয়, এই থিঙ্কিংটাই আমাদের নাই। আয়ের চেয়ে ব্যয় কম করতে হয়। নাই খাবো না, আজকে আগে আলু ভর্তা দিয়ে ভাত খাইতাম, ওইটাই খাবো। আপনারা শুনলে অবাক হবেন, আপনারা অনেকেই জানেন যে আমার বাবা যথেষ্ট একজন ব্যবসায়ী ছিলেন এবং ছোটবেলা থেকে আমি যথেষ্ট প্রাচুর্যের মধ্যে বড় হয়েছি। কিন্তু এসএসসির পর আমি আমার বাবার কাছ থেকে আমার যতটুকু প্রয়োজন তার থেকে কম টাকা নিতাম। আমার বাবা দিতেন, কিন্তু তাও কমটা নিতাম, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে আমি চলতে পারি কিনা। আমি টিউশনি করতাম, আমি পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যেতাম, বাসে চড়তাম, সেরকম জীবনে আমি কাটিয়েছি। এমনও হয়েছে আমার পকেটে টাকা নাই, আমি একটা প্রোগ্রামে, একটা অনুষ্ঠানে আমি যাই নাই, আমাকে দাওয়াত দিয়েছে কোন এক আত্মীয়, কারণ গিফট কেনার টাকা ছিল না। তো আমি কেন নিজেকে কনফাইন করে রেখেছি? অসুবিধা নেই, সময় আসবে তো, আগে কাজ করি, আগে পরিশ্রম করি, আগে এগিয়ে যাই। ওই যে 5-7টা বছর সবকিছু রেখে, বন্ধ রেখে রোজার মতো কাজ করতে হবে। সেই জন্য আয়ের থেকে ব্যয় কম করতে হবে, এইটা আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমার যতটুকু আয় ঠিক তার থেকে আমি 10% কম খরচ করব, 90% বাকিটা খরচ করব, 10% জমাবো। আরেকটা হচ্ছে কারো কাছ থেকে ধার করবেন না। এটা একটা, ওই যে একটু আগে বললাম গুড হ্যাবিট, এটা হচ্ছে একটা গুড হ্যাবিট। ধার করবেন না, বিশ্বাস করেন এটা খুবই বাজে একটা অ্যাটিটিউড। আমি কিছু মানুষকে জীবনে আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, এদের অভ্যাসই হলো খালি ধার করে। এর থেকে ধার করে, তারপর কিছুদিন পরে আরেকজন থেকে নিয়ে ওকে কিছু টাকা দেয়, তারপর আরেকজনকে নিয়ে এরা কিছু দেয়, মানে 5-6 জনের কাছে, 7 জনের কাছে দোকানে বাকি করে। বাকি করবেন না, আপনার কাছে নাই, খরচ করবেন না। ধার করে চলার তো কোনো বাহাদুরি নাই, তাই না? আপনি ধারটা বন্ধ করে দেন। এবং আমি কথাটা দায়িত্ব নিয়ে বলছি, আজকে আপনাদের সামনে যে ইকবাল বাহার দাঁড়িয়ে আছে, আপনারা শুনলে অবাক হবেন, আমার লাইফে কোনোদিন আমি কারোর কাছ থেকে 1 টাকা ধার করিনি। নো, নো মিন্স নো। সো এটা চাইলে পারা যায়। নাই, খাবো না, থাকবো না, কম খাবো, ছোট বাসায় থাকবো, কম চলবো। তারপরে হচ্ছে কাউকে ধার দিবেন না। এটা হয়তো শুনতে কেমন যেন লাগছে। কাউকে ধার না বলা শিখতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ধার দিয়ে সম্পর্ক উন্নয়ন করা যায় না, এটা জিরো। ধার দিয়ে সম্পর্ক নষ্ট হয়। কাউকে ধার দিবেন না। আপনি যদি কাউকে সাহায্য করতে চান, আপনার যদি টাকা থাকে, এককালীন কিছু দিয়ে দেন, যে ওইটা আর ফেরত চাইতে হবে। সো ধার দিবেন না। এই একটু পরে দাও, ধার দিবেন না। কোন প্রতিষ্ঠান থেকে, এরপরে যেটা বলবো, কোন প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক কোন লোন নিতে হইলে সেটা পরিশোধের নিশ্চয়তা থাকলে আপনার ইনকাম লেভেলে, তবেই প্রাতিষ্ঠানিক লোন নিবেন, নাহলে নিবেন না। একটা উদাহরণ দেই। আমার এক পরিচিত বহুদিন আগে হঠাৎ করে দেখি সে একটা গাড়ি কিনে নিয়ে আসছে।
এই আমি একটা গাড়ি আনছি, চলো তোমাকে দেখাই। দেখলাম খুবই সুন্দর গাড়ি, আমার গাড়ি থেকেও দামি গাড়ি। তা আমি তাকে যতটুকু চিনি তার গাড়ি কেনার যোগ্যতা থাকার কথা না, কারণ গাড়ি তো কিনলে হবে না, গাড়িটা কিনলে মাসে 50,000 টাকা খরচ আছে। তো আমি বললাম যে তুমি গাড়ি কিনলে কিভাবে? বলে লোন করে গাড়ি কিনেছি। ভালো, খুবই ভালো। তো লোন পরিশোধ করতে পারবো তো? হয়ে যাবে, কোনো ব্যাপার না। 6 মাস পরে দেখি গাড়িটা নাই। কি ঘটনা? বলছে ইনস্টলমেন্ট দিতে পারিনি, ব্যাংক নিয়ে গেছে। ঠিক, লোন করে ফুটানি করার তো দরকার নাই ভাই। আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনি এটা, বাংলাদেশে এটা একটা কালচার যে ব্যাংক থেকে বা লিজিং কোম্পানি থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে টাকা ফেরত না দেয়। আমরা তো সেরকম মানুষ না, তাই না? আমরা তখনই আমরা টাকাটা নিব যখন আমরা সেটা ফেরত দিতে পারবো নিশ্চিতভাবে। আরেকটা হলো খরচের একটা হিসাব রাখবেন। আপনারা জানেন যে আমরা মূলত 4 ধরনের খরচ করি। 4। একটা হলো বাধ্যতামূলক খরচ, যেমন আপনার খেতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, স্কুলের বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে, দুধ কিনতে হবে, এগুলো হলো একদম বাধ্যতামূলক। এটা হচ্ছে একটা। আরেকটা খরচ কি? আরেকটা হচ্ছে বিনিয়োগ। আপনি একটা গাড়ি কিনলেন, একটা জমি কিনলেন, এক টুকরো একটা ফ্ল্যাট কিনলেন, এটা হচ্ছে আরেকটা বিনিয়োগ, বিনিয়োগের জন্য খরচ। আরেকটা খরচ কি? আরেকটা খরচ হচ্ছে বিলাসী খরচ। একটা ভালো ফোন আছে না, আরেকজন একটা সুন্দর আরেকটা কিনবে, দরকার নেই কিন্তু এটা বিলাসীটা, আরেকটা কিনতেছে। বা একটা হুট করে একটা মোটরসাইকেল কিনতেছি, বা মোটরসাইকেল যদিও দরকারি, কিন্তু ওই যে 2.5 লাখ 3 লাখ টাকা দামের একটা আসছে আমার কাছে, তো আমারটা তো 1 লাখ টাকা দামের, আরেকটা কিনি। আরেকজনকে দেখতে হবে। ভাই, কেনাকাটার সময় নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিবেন, দেখানোটাকে প্রাধান্য দিবেন না। হ্যাঁ। আর আরেকটা খরচ কি করি আমরা? সেটা হলো অপ্রয়োজনীয় খরচ। 4 নাম্বারটা কি? অপ্রয়োজনীয় খরচ। ফেসবুকে স্ক্রল করতেছি, হঠাৎ করে একটা জিনিস ভালো লাগলো, এটা কিন্তু এই উদ্যোক্তাদের কিন্তু খুব সুবিধা হয়, কিন্তু আপনার জন্য এটা অপ্রয়োজনীয়। আছে 10টা জামা আছে, 30টা শাড়ি আছে, হ্যাঁ সবই আছে, তারপরে এটা ভালো লাগছে, ক্লিক করে কিনে ফেললাম, কিন্তু এটা অপ্রয়োজনীয়। তারপরে কেউ কেউ আছে অকারণে হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে বিভিন্নভাবে খরচ করে, এগুলোকেও আমি অপ্রয়োজনীয় মনে করি। সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন করেন, সমস্যা নেই, প্রায় এগুলো করা, এগুলো কিন্তু আমরা কমাতে পারি। আরেকটা জিনিস ট্রিক্স আপনাদের শেখাই দেই, যেটা আমি গত প্রায় 25 বছর ধরে মেনটেন করতেছি, সেটা হলো আয় বাড়লে, প্রথমে বলেছি কি বাধ্যতামূলক সঞ্চয় 10%, আয় বাড়লে সঞ্চয়টাও বাড়াই দিবেন। আমি একদম লাইফের প্রথম যে চাকরি করতাম, আমার লাইফ তো চাকরি দিয়ে শুরু, আপনারা জানেন, পরে আমি উদ্যোক্তা হয়েছি। আমি প্রথম বেতন পাওয়ার পরেই একটা ডিপিএস খুলি 500 টাকা দিয়ে। এটা আমরা কেউ শেখায় নাই, আজকে আপনাদেরকে আমি শিখাইতেছি, এবং এটা আমার পরে একটা হ্যাবিট হয়ে গেছে। আপনি দেখেন নর্মালি ডিপিএস গুলো কি হয়, 5 বছর, 10 বছর বা 14 বছর। এক একটা ডিপিএস 5 বছর পরে ম্যাচিউর হয়, 10 বছর পরে, 12 বছর পরে, 14, এটা আপনার উপর ডিপেন্ড করবে, 7 বছর পরে হইতে পারে। তো এখন আপনার প্রত্যেক বছর তো কিছু ইনকাম বাড়বে, বেতন, চাকরি করলে বেতনে ইনকাম বাড়বে, ব্যবসা করলে ব্যবসাতেও প্রত্যেক বছর আপনার সেল বাড়বে, এটা তো খুবই স্বাভাবিক, নাহলে ব্যবসা করে লাভ কি? যেটা করতে হবে, ওই যে বাধ্যতামূলক সঞ্চয় 10%, আগে হয়তো আপনি 10,000 টাকা ইনকাম করতেন, এখন যদি 50,000 টাকা ইনকাম করেন, তাহলে সেভিংস করতে হবে 5,000 টাকা, 1,000 টাকা কিন্তু না। এখন ধরেন প্রতি বছর যদি আপনি এরকম করে একটা করে ডিপিএস করেন, 10 বছর পরে কি ঘটনাটা ঘটবে চিন্তা করেন। প্রতি বছর একটা করে ডিপিএস ম্যাচিউর দিতে থাকবে, এবং আপনি যে টাকাটা ডিপিএস করে ফেলেছেন, আমি প্রবাসীদেরকে এই কথাটা বলছি, যে টাকাটা ডিপিএস করে ফেলেছেন সেই টাকাটা কিন্তু আপনার খরচের খাতায় চলে গেছে, আপনার কাছে তো নাই, আপনি ওটা উঠাতেও পারবেন না। কিন্তু আপনি চিন্তা করেন 10 বছর পরে প্রতি বছর 5 লাখ, 10 লাখ,
15 লাখ 20 লাখ টাকা করে আপনার বিপিএস থেকে আসতেছে। আপনি কল্পনা করেন ব্যাপারটা একবার। এবং আমি এক্স্যাক্টলি তাই করি। আমার এমন ভাবে সেট করা, প্রতি 6 মাস পর পর একটা ডিপিএস ম্যাচিওর হয় এবং অনেকগুলো টাকা একসাথে পাই। কারণ আমি তো জানি ওটা আমার খরচ হয়ে গেছে, আর আমি জানিও না এই কারণে, কারণ হলো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো এটা কেটে নেয়, আমাকে ডিপোজিটটা জমা দিতে হবে। সো আমি ধরে নিই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা খরচ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে অনেকগুলো টাকা পাচ্ছি। সো যেটা করতে হবে, আয় বাড়লে সঞ্চয়টাও বাড়াইতে হবে। আরেকটা হচ্ছে ওই যে বললাম, আপনার জীবনে এমন কিছু মানুষের হক আছে যাদেরকে আপনি চেনেন না, যাদের সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই। সো আপনাকে কি করতে হবে, আপনার আয়ের 1% দান করতে হবে, মাস্ট। আপনি যদি সব খাওয়ার চেষ্টা করেন একা, না দিলে আসেন। সো আসতে হলে আপনাকে দিতে জানতে হয়, তাই না? সো আপনাকে দান করতে হবে আয়ের 1%। ইভেন আপনার যদি 10,000 টাকাও ইনকাম থাকে, আপনি 100 টাকা প্রত্যেক মাসে দান করবেন, একদম ফিক্সড করবো এটা, এই নিয়মটা ঠিক রাখেন, দেখবেন আয় বাড়তে থাকে। আয়ের সঙ্গে বরকতের একটা সম্পর্ক আছে, ভাগ্যের একটা সম্পর্ক আছে, কার সাথে কোথায় কখন দেখা হওয়ার পর একটা ডিল হয়ে যাবে সেটার একটা সম্পর্ক আছে, আপনি কল্পনা করতে পারেন। সো আপনাকে 1% দান করতে হবে, এটার একটা চিন্তা করবেন। দিস ইজ অল মানি ম্যানেজমেন্ট। এখন আসেন, আপনার আয় বাড়ছে, তাহলে আয় যখন বাড়বে, আপনি 5 বছর 7 বছর কাজ করেছেন, আপনার আয় বাড়বে না? থ্যাংক ইউ। আয় বাড়বে না? আয় যখন বাড়ছে তখন আপনাকে নতুন কিছু পরিকল্পনা করতে হবে। কি? সেটা হচ্ছে এখন যে সঞ্চয়টা করবেন বা যেটা দিয়ে ডিপিএস গুলো করবেন, সেটা হবে সে হজ করার জন্য, সে চিকিৎসার জন্য। এটা আল্লাহ না করুক কোনো একটা বিপদ আসলো, কিন্তু আপনাকে তো একটা সংস্থান রাখতে হবে কিছু টাকা চিকিৎসার জন্য। তারপরে কেউ হয়তো বিয়ে করবেন, বিয়ের জন্য, বা সন্তানের বিয়ে দিবেন তার জন্য, তাই না? তো সেই জন্য একটা আলাদা আপনি 3 বছর 5 বছর 7 বছরের একটা সঞ্চয় বা একটা সংস্থান আলাদা করে রাখতে পারবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনার আয় আরো বাড়ছে, আপনার মাসিক যে আয় খরচ তার থেকে আয়টা ভালো হচ্ছে। তো যেটা হয় আমাদের সবার যেটা হয়, কিছু সেভিংস থাকলে, কিছু টাকা পয়সা থাকলে আমরা যেটা করি সেটা হলো গিয়ে খরচ করে ফেলি, দামি ফোন কিনে ফেলি, বা কিছু একটা অপ্রয়োজনীয় অনেক কাজ করে ফেলি। হ্যাঁ, ওরা দিয়ে দেয়, এটা করি ওটা করি, নানান ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলি, নানান কিছু করি। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভবিষ্যতের, যেমন ধরেন আপনি একটা জমি কিনবেন 10 বছর পরে, এখন পরিকল্পনা করেন যে আগামী 10 বছর পরে আমি একটা জমি কিনবো। সেটার জন্য একটা অ্যামাউন্ট সঞ্চয় করতে থাকেন, মাসে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকা হোক। আপনি একটা গাড়ি কিনবেন, 10 বছর আগে পরিকল্পনা করেন। আমি এই কথাগুলো আমি নিজে করেছি বলে আপনাদেরকে বলছি। আমি এখন যে গাড়িটাতে চড়ি সেটার বয়স 10 বছর হয়ে গেছে গাড়িটার, কিন্তু সেইটা 10 বছর আগে কেনার জন্য তারও 10 বছর আগে আমি পরিকল্পনা করেছি। সো এইটা মাথায় রাখতে হবে। আপনি একটা গাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন বা একটা বাড়ি বানাবেন, গ্রামের বাড়িতে হোক বা যেখানে হোক, সেটার জন্য 10 বছর আগে থেকে আপনাকে এই পরিকল্পনাগুলো করতে হবে। এটা যদি আপনি না করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক সংকট কোনোভাবেই আপনি দূর হচ্ছে না। এবং কিছু মানুষকে আরেকটা উদাহরণ আমি দিলে আপনারা এখন বুঝতে পারবেন, মিলাইতে পারবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে কিছু মানুষ দেখবেন তার প্রচুর ক্যাশ ফ্লো। আমি আমার এক আত্মীয়কে চিনি, মাসে 10 লাখ টাকা ইনকাম করে। বিশ্বাস করেন, প্রতি মাসে মিনিমাম 10 লাখ টাকা ইনকাম করে। কিন্তু আপনি তার কাছে যাবেন যে কোনো মুহূর্তে গিয়ে যদি বলেন যে 50,000 টাকা খরচ করতে হবে বা 50,000 টাকা তার কাছে ক্যাশ নাই, সবসময় অভাবে। কারণ সে জানে না, মানি ম্যানেজমেন্ট জানে না, খরচটা কিভাবে করতে হয়, সঞ্চয়টা কিভাবে করতে হয়, কোথায় কোথায় পকেট করতে হয়, এটা সে জানে না। যার কারণে তুমি 10 লাখ টাকা ইনকাম করো,
তোমার কাছে 50,000 টাকা চাইলে পাওয়া যায় না, কোনো একটা কাজ করবো, একটা ডোনেশন বা একটা কিছু, তাকে পাওয়া যায় না, কারণ সে বলে যে আমার তো টাকা নেই, ক্যাশ নেই। দিস ইজ মানি ম্যানেজমেন্ট। সো আজকে এই সুযোগ পেয়ে আপনাদেরকে এটা একটু বলে দিলাম। আমার মনে হয় যে এটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আর এর পরবর্তী পর্বে আমি আপনাদের প্রশ্নোত্তরের জবাব দিব। উদ্যোক্তা বিষয়ক যত রকমের প্রশ্ন আছে আপনারা রেডি করে রাখেন, সেগুলো নিয়ে আমি কথা বলবো। আর আরেকটা ঘোষণা আমি দিতে চাই, দিব নাকি ঘোষণাটা? হ্যাঁ, এই ডিএ প্রোগ্রাম প্রত্যেক বছর আমাদের হবে। আমরা যদিও এখন মহাসম্মেলন, আসলে আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার বাইরের লোকজন, মানে রিপোর্ট মায়ের মতো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা যখন জিজ্ঞেস করে যে তোমার ওই মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের মতো বড় প্রোগ্রামটা এখন আর হয় না কেন? তো ভাই, বাংলাদেশে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের মতো জায়গায় আমরাই শুধুমাত্র প্রোগ্রাম করেছি, আর কেউ করতে পারে না। আর বড় কোথায় করব? বড়টা তো করে ফেলেছি। তখন যেটা হয়, আপনি যখন হাইয়েস্ট লেভেলে পৌঁছায় যাবেন, যেমন লাস্ট ইয়ারে আমরা কেআইবিতে করেছি, আমার ভালো লাগে নাই, মন পড়ে না। আমার কাছে মনে হচ্ছে এত ছোট প্রোগ্রাম করার জন্য আমাদের জন্ম হয় না। তো সেই জন্য আমরা ছোট ছোট জেলা ভিত্তিক, ডিভিশন ভিত্তিক প্রোগ্রামের উপর এখন জোর দিয়েছি। আমরা বড় প্রোগ্রামগুলো আর কিভাবে করতে চাই না। তবে এই ডিএ প্রোগ্রামটা, যেমন আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আমমেলা, এটা একটা সিগনেচার প্রোগ্রাম হয়ে গেছে। আমরা 3টা প্রোগ্রাম করেছি, এবার নওগাঁতে হবে। আমি বাংলাদেশের সকল জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, কোর এখানে যারা আছেন সবাইকে রাজশাহী বিভাগের পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ে দিলাম। আমমেলাতে আপনারা আসবেন জুনের 20 তারিখে, এবং আপনারা সবাই ওই অনুষ্ঠানটা আয়োজনের জন্য ছাপিয়ে পড়বেন আজকে থেকেই, আজকে সন্ধ্যার পর থেকে, যেহেতু আজকে প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। সো এই প্রোগ্রামগুলো হবে। এবং আমি যেটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা আগামী 8 বছর 8টা বিভাগে এই প্রোগ্রামটা করব, জেলা প্রতিনিধির প্রোগ্রামটা করব 8টা বিভাগে। এবং 8টা বিভাগে আমরা যদি করতে চাই, তাহলে আগামী বছর কোন বিভাগে হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অপেক্ষা করেন, সব বিভাগে হবে, 8টা বিভাগেই হবে। এই বছর ঢাকা বিভাগে হলো, আমরা কিন্তু ঢাকায় করি নাই, আর আমরা এটা একটু পিকনিক মুডে করতে চাই। যেমন আজকে সকাল থেকে আপনারা খেলাধুলা করেছেন, এখানে অনেক আয়োজন করেছেন, এরকম একটা মুডে কোনো একটা রিসর্টে বা কোনো একটা সৈকতে আমরা এরকম করে করতে চাই। তো আমাকে আগেই রিকোয়েস্ট করে ফেলেছে আগামী বছর বরিশাল। ঠিক আছে, আগামী বছর বরিশালের দিয়ে প্রোগ্রাম হবে, আপনারা প্রস্তুতি শুরু করা যান। তবে একটা কথা আছে, প্রোগ্রামটা জানুয়ারি ফেব্রুয়ারিতে করতে হবে, কারণ এই গরমের মধ্যে আমরা প্রোগ্রাম করতে চাই না, শীতকালে। সো এই বছর যেহেতু একটু দেরি হয়ে গেছে নানান কারণে, আগামী বছর আপনারা জানুয়ারিতে না পারলেও মার্চে না, ফেব্রুয়ারিতে করবেন। জানুয়ারিতে পারলে ভালো। এবং আমরা চাই সকল ভলেন্টিয়ারদেরকে আমরা সেখানে রাখতে চাই। প্রোগ্রামটা ডিএদের হবে, কিন্তু আমাদের সকল ভলেন্টিয়াররা 200 কেন, আমরা 500 লোক নিয়ে করবো, অসুবিধা তো নাই, তাই না? সকল ভলেন্টিয়াররা, আমাদের সকল দায়িত্বশীলরা যাতে সেখানে থাকতে পারে, আমরা এরকম এবার যেরকম ব্যবস্থা করে দিয়েছি সেই ব্যবস্থাটা রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। স্যারের জন্য বড় একটা করতালি। আমরা কি ঝিমিয়ে যাচ্ছি? আমরা কি ঝিমিয়ে যাওয়ার মতো মানুষ? নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ড